থাকছে সেই প্রশ্নের আমরা উত্তর দিব। প্রথমে আপনারা জানেন যে আমরা বাংলাদেশের সকল সংগঠন সম্মিলিতভাবে আমাদের নেতা সারা বাংলাদেশের এবং বিশ্বের সনাতনী সম্প্রদায়ের আইকন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নেতৃত্বে, আমাদের সাধু সন্তদের নেতৃত্বে, ছাত্রদের সমন্বয়ে সারা বাংলাদেশের সকল সংগঠন মঠ মন্দির নিয়ে যেটা বৃহৎ ঐক্য সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট গঠন করা হয়। সেই জাগরণ জোটের 4 দফা দাবি ছিল সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। নাম্বার 2, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। নাম্বার 3, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে এবং জাতীয় সংসদে সংখ্যানুপাতিক হারে বা সংরক্ষিত আসন যেটা বরাদ্দ করে রাখতে হবে। নাম্বার 4, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নত করতে হবে, পাশাপাশি বৌদ্ধ খ্রিস্টান ধর্ম কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নত করতে হবে। নাম্বার 5, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং দীর্ঘদিনের আমাদের জানেন যে অর্পিত সম্পত্তি 1965 সালে যে পাকড়ের যুদ্ধ, সেই যুদ্ধে পাকিস্তান আমলে যে আইনটা পাকিস্তান আমলে পার হয়েছে সেটা আমাদের স্বাধীন দেশেও সেটা এখনো পর্যন্ত শুধুমাত্র সংখ্যালঘুদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য সেই আইন এখনো বলবৎ রয়েছে। সেই অর্পিত সম্পত্তি আইন প্রত্যাপন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে এবং এটা যারা প্রকৃত মালিক তাদেরকে সেই সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের দাবি। নাম্বার 6, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। সংস্কৃত পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। আপনারা জানেন যে যখন টাকায় 8 মণ, 1 টাকায় যখন 8 মণ চাল পাওয়া যেত, সেই সময় শায়েস্তা খান আমলে এই সনাতনী যারা সংস্কৃত বোর্ডের মানে যে দলগুলো ছিল সেগুলো টিচারদের বেতন ছিল 149 টাকা। পরবর্তীতে এটা মনে হয় 70 টাকা না কত করা হয়েছে, তাও আমাদের আন্দোলনে 21 টাকা না 25 টাকা বাড়ানো হয়েছে আমরা যতটুকু জানি। যেটা এর মধ্য দিয়ে সনাতনী শিক্ষা সংস্কৃতিকে ধ্বংস করার জন্য এই ধরনের চক্রান্ত করে আমরা মনে করি। আমরা সেটা চাইলে সেটা সংস্কার হোক, আধুনিকায়ন হোক। শারদীয় দুর্গা পূজায় 5 দিনের সরকারি ছোট ছুটি ঘোষণা দিতে হবে। এটা আপনারা জানেন যেটা দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি এবং এই দাবির সাথে 5 আগস্টের পরে এটা ঘোষণার পরে আমরা যেমন শাহবাগে ঘোষণা করেছিলাম, সেখানে এই সরকারের অনেকের সাথে আমাদের বৈঠক হয়েছিল, আলোচনা হয়েছিল, সেখানে চিন্ময় প্রভু আমাদের ছিলেন এবং তারা এই সবগুলো দাবিকে যৌক্তিক মনে করে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন প্রাথমিকভাবে 2টা দুর্গাপূজার ছুটি এবং সংখ্যালঘু নির্যাতনের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন এবং ক্ষতিপূরণগুলো তারা ব্যবস্থা করবে। কিন্তু আমরা দেখলাম যে সেটা তো করাই হয় নাই এবং পরবর্তীতে এই আন্দোলন যাতে না করা হয়, দেশে বিজয়ী চক্রান্তের মধ্য দিয়ে সনাতনীর বাকশক্তিকে কণ্ঠকে রোধ করার জন্য আমাদের চিন্ময় প্রভুকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখে পরবর্তীতে আমাদের উমেশানন্দ মহারাজ যেখানে পাঠ করছেন দেখেছেন যে আরো অন্যান্য মামলায় যখন মহামান্য হাইকোর্টে তার জামিন লাভ হয়েছে তখন অন্যান্য মামলায় তাকে সমাবেশ করা হয়েছে। যাই হোক, অন্যান্য ধর্মাবলম্বীদের ছুটির বিষয়ে আমরা আলাপ করতে চাই না। আমরা চাই যে আমাদের ন্যায্য অধিকার। পরবর্তীতে আমরা দেখেছি যে সরকার 1 দিনের ছুটি বাড়িয়েছে, সেই জন্য আমাদের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি। আবারও ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, কিন্তু 5 দিনের পূজায় 2 দিনের ছুটি এটা
আমি মনে করি যে যথার্থ নয়। আমরা আশা করি যে সরকার 5 দিনের ছুটি আমাদেরকে বাস্তবায়ন করবে। এরপর আমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এটা তো হচ্ছে আয়োজনটা চট্টগ্রাম সনাতনী নাগরিক সমাজ থেকে, তো সেখানে আমরা লালমনিরহাট ঝিলঘাট সহ আরো অনেকগুলো ঘটনার বিবরণ আজকে পেলাম। এখন যেখানে ঘটনাটা হচ্ছে, আমরা কি সনাতনী নাগরিক সমাজ ওখানে পাবো, নাকি এটা কি শুধু চট্টগ্রাম থেকে হবে? মানে আমরা ব্যানারটা কি শুধু চট্টগ্রাম সনাতনী নাগরিক সমাজ থেকে হবে, নাকি যেখানে যেখানে সনাতনীদের উপর নির্যাতন হবে সেখানেও একটা সনাতনী নাগরিক সমাজের একটা ব্রাঞ্চ থাকবে? বা না, এটা ওরকম ব্রাঞ্চের বিষয় না। যেমন আমরা ঢাকায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে করেছি, বিভিন্ন জায়গায় সনাতনী জোটের ব্যানার হচ্ছে, কোথাও বিভিন্ন সংগঠনের নামে হচ্ছে, হিন্দু পরিষদের নামে, সনাতন পার্টির নামে, জাগরণ হিন্দু পরিষদের নামে। এখানে চট্টগ্রামে যেহেতু বিভিন্ন কারণে আপনারা জানেন যে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটু চট্টগ্রামটা একটু প্রশাসনের একটা রেস্ট্রিকশনের ভিতরে আছে। আমরা সনাতনীরা তো শান্তিপ্রিয়, আমরা শান্তিতে বিশ্বাস করি। সেই জন্য প্রশাসনের, আমরা যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রশাসনের কথার প্রতি শ্রদ্ধা রেখে তারা যেভাবে বলেছেন আমাদের প্রতিবাদ করার কথা, আমরা যে ব্যানারে হোক আমাদের প্রতিবাদ চলমান। চট্টগ্রামে এই ব্যানারে ওনারা আয়োজন করেছেন। প্রশ্নটা হচ্ছে যে মেধার প্রশ্নটা আসছে, যে আমরা হয়তো অনেকেই জানি গতবারও চট্টগ্রাম সেরা ছিল এসএসসি পরীক্ষায় প্রজ্ঞা দত্ত, আর এবার দেশেরা হচ্ছে আমাদের নিবিন কর্মকার, সে 1300 নম্বরের মধ্যে 1285 নাম্বার পেয়েছে। তো যেখানে আমাদের মেধার কোনো কমতি আমরা দেখছি না, সেটা পরীক্ষা থেকেই আমরা প্রমাণ দিয়ে আসছি। তো সেখানে আমি একজন প্রফেসরকে আজকে হেনস্থা হচ্ছে, পরবর্তীতে আমাদের মেধাগুলো হারিয়ে যাচ্ছে কিনা, বা সনাতনী নাগরিক সমাজ থেকে আপনাদের প্রয়োজনীয় পদক্ষেপ কি এই মেধাগুলোকে সংরক্ষণ করার জন্য? এটা শুধু এই পরীক্ষা নয়, আপনি দেখবেন যে কিছুদিন আগে বুয়েটে 6000 জনের একটা পরীক্ষা হয়েছিল, সেখানেও সেই পরীক্ষায় আমাদের বুয়েটের একজন হিন্দু শিক্ষার্থী, সে কিন্তু প্রথম হয়েছে, তাকে চাকরি দেওয়া হয়নি। সারা বাংলাদেশে প্রতি রন্ধে রন্ধে সাম্প্রদায়িকতা বিরাজ করছে হিন্দু শূন্য করার জন্য এবং হিন্দু মেধাকে, এবং এখানে যেহেতু ওই ধরনের কোনো সুযোগ নাই, যেই জন্য আমরা বলেছি যে ভাইভা প্রথা দেবো, ভাইভা ওটা বিলুপ্তি হোক। এবং আমরা যদি কখনো, যদিও এটা এখানে জানি না, আমরা যদি কখনো রাজনৈতিক, এখানে বিভিন্ন দল যারা গঠন করছে, যদি কখনো রাজনৈতিক ক্ষমতায়ন আমাদের সুযোগ থাকে, তাহলে আমাদের প্রথম দাবি হবে যে ভাইভা নামে এই যে বিষয়টা, এটার জন্য বিলুপ্ত। মানে পরীক্ষা দিয়ে প্রকৃত যোগ্য এবং মেধার মধ্য দিয়ে যদি পরীক্ষা হয়ে যদি নিয়োগ হয়, আমি বলতে পারি যে সনাতনীরা 50% না 60% সেখানে চাকরি করার সক্ষমতা অর্জন করে বলে এটা আমাদের, আমরা বিশ্বাস করি। কথা বলেন, আবার দেখি যে জন্মাষ্টমী পরিষদ নিয়ে পাল্টাপাল্টি হয়, পাল্টাপাল্টি ইয়ে হয়, তাহলে ওরা করে আপনারা করেন ঐক্যের সূচনার কথা বলার কিন্তু দেখি যে সাধারণ সনাতনীরা আপনাদের এই বিভিন্ন কমিটি নিয়ে মানে একটা দলবাজি করে যে আমি নেতা হবো, এই একটা মনোভাব নিয়ে বিভিন্ন সনাতনী দেশে কিন্তু বিভক্ত করা হচ্ছে। তাহলে ঐক্যটা আপনারা কিভাবে সৃষ্টি করতে পারবেন? আচ্ছা, ঐক্যের বিষয়টা হলো, আমরা ঐক্যের জন্য আহ্বান করেছি এবং আপনারা দেখেছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নেতৃত্বে সারা বাংলাদেশের সকল সংগঠন, তার নেতৃত্বে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করেছে। এখন আপনি যেটা বলছেন যে উপদেষ্টা এই জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সনাতন পার্টি, হিন্দু পরিষদ, এগুলো যার যার আলাদা বিষয়, আলাদা ব্যানার। সেটা এফেক্ট হলেও বিভিন্ন নেতা থাকবে, বিভিন্ন, আমি তো মনে করি হিন্দুদের নেতাই না, হিন্দুদের নেতা কোথায়? নেতৃত্ব দেওয়ার মতো আমরা লোক কিন্তু খুঁজে পাচ্ছি না। যত বেশি সংগঠন হবে তত বেশি নেতৃত্ব সৃষ্টি হবে, তত বেশি কাজের ক্ষেত্র তৈরি হবে, এবং সেটা ভালো। কিন্তু কথা হচ্ছে যে দিন শেষে আমরা একত্রিত কিনা। এতদিন আমাদেরকে যখনই শেখ হাসিনার কাছে যাওয়া হতো, বলতো যে আপনারা একত্রিত হয়ে আসেন, একত্রিত হয়ে আসেন। আমরা তো একত্রিত হতে বহুবার গেছি। এটার মধ্য দিয়ে মূলত হলো এদেশের হিন্দুরা জাগ্রত হোক, হিন্দুরা নেতৃত্ব দিই, হিন্দুরা জেগে উঠুক। তারা সেটা চায় না, কারণ জানে যে হিন্দুরা মেধাবী, হিন্দুরা দক্ষ, এবং হিন্দুরা বেঈমান না, তারা বিশ্বাসী, তারা এমন বড় বড় কর্মচারী বিভিন্ন জায়গায় দেখবেন কোম্পানিগুলোতে
সব অর্থনীতির দায়িত্বগুলো দেখবেন যে হিন্দু সম্প্রদায়ের অনেকের উপরে দায়িত্ব আছে। এবং ৭১-এর মুক্তিযুদ্ধেও আমাদের হিন্দুদের কোনো কেউ কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পক্ষেই ছিলাম আমরা কোনো। এবং আজকে দীর্ঘদিন ধরে যারা এই দেশে হিন্দুরা বসবাস করছে, এই দেশের প্রতি অনেকে বলে যে আমাদের এই দেশের প্রতি মমতা নাই, আমাদের এই দেশের প্রতি ভালোবাসা নেই। যে পরিমাণ অত্যাচার নির্যাতন 1947 থেকে সনাতনী সম্প্রদায়ের উপরে হয়েছে, অন্য সম্প্রদায় হলে তারা অন্য দেশে এতদিন দেশ ত্যাগ করতো। আমরা এই দেশকে ভালোবাসি এবং এই দেশের প্রতি মমতাবোধ এবং আছে বিদায় আমরা এই দেশেই থাকতে চাই, এই দেশের মাটিতে আমরা বসবাস করতে চাই। প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে হিন্দু সম্প্রদায়ের নেতা আমরা দেখতে পাই। আওয়ামী লীগ সরকারের আমলেও ছিল এবং বিএনপি সরকারের আমলেও আছে। তারপরেও আপনি বলছেন যে আপনারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে মানে নেতৃত্ব শূন্য, এবং সেই 1947 থেকে যে পর্যন্ত যদি আমরা বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে এবং তারা এবং আপনাদের হিন্দু সম্প্রদায়ের মানে বেশিরভাগ ভোটে কিন্তু আওয়ামী লীগ সরকারের পক্ষে দেয়, কিন্তু তারপরেও কেন মানুষের নিরাপত্তা, হিন্দু সম্প্রদায়ের যারা মেধাবী আছে তাদের প্রায়োরিটি বা তাদের যোগ্যতা যেটা প্রাধান্য দেওয়া, সেটা কেন আলোচনা করা? আচ্ছা, আপনি হিন্দু নেতা বলতে আপনি কি বুঝেছেন আপনি জানেন না। ওটা তো আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, হিন্দু নেতা না। আওয়ামী লীগের নেতা বিএনপির নেতা তো হিন্দু নেতা বলা যাবে না। যারা হিন্দু রাজনৈতিক দল করে, যেমন আমাদের আশিস জাওয়ানি হিন্দু নেতা, ওদের বাংলাদেশ সনাতন পার্টি করে। যারা অন্যান্য রাজনৈতিক দলে, আপনি আওয়ামী লীগের বাইরে তো যাওয়ার আপনার কোনো সুযোগ নাই। আপনি আওয়ামী লীগের আমলে দেখেছেন যে সেখানে 17 জন 20 জন আমাদের এমপি ছিল। নাসিরনগর থেকে শুরু করে সালনা, গাঙ্গাচ, গঙ্গাচড়া, আজকে কোথাও এই সংখ্যালঘু নির্যাতনে তাদের কোনো প্রতিবাদ ছিল? তারা সংসদের বিষয়গুলো উত্থাপন করেছে, বরঞ্চ তারা বলেছে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, আমরা বেহেশতে আছি। কিন্তু আমার তো যা হওয়ার প্রতিনিধিত হত্যা, গুম, দর্শন হচ্ছে। আবার 2001 সালে আওয়ামী লীগ যখন বিএনপির আমলে যখন অত্যাচার নির্যাতন হয়েছে, তখন এই বয়স্করা, রিটায়াররা তখন জাতিসংঘকে বলেছে বাংলাদেশের সংখ্যালঘু কোনো নির্যাতন হচ্ছে না। আপনি 5ই আগস্টের পরে ঠিক সেম ঘটনায় তো ঘটছে। তারা বলতেছে যে আমরা বাড়াবাড়ি করছি, যেটা মিডিয়ার বাড়াবাড়ি, ভারতের মিডিয়ার বাড়াবাড়ি, কিন্তু আসলে নির্যাতন হচ্ছে কিনা আপনি বলেন? বাংলাদেশকে এখন আইনের শাসন আছে, আপনার আমার নিরাপত্তা আছে? আজকে এখান থেকে বেরোনোর পর আপনি আমি যে মব ভায়োলেন্সের সুযোগ হবে না এবং পুলিশকে ডাক দিতে আমরা পাবো না, এটা তো অস্বীকার করার কোনো খবরই নাই বর্তমান যে পরিস্থিতি। এবং এই বিষয়গুলো আমরা সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করবো, আপনারাই জাতির বিবেক, আপনারাই একমাত্র এই জাতিকে ঠিক করতে পারেন। আমরা কি যে 2007 সালে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার ছিল, আমি তো মনে করি সেই আমলে বাংলাদেশের সকল মানুষ সুখী ছিল এবং ভালো ছিলেন। আমার ব্যক্তিগত অভিমান, আমি জানি না সবাই, কিন্তু আইনের শাসন ছিল। তাই বর্তমানে আওয়ামী লীগের আমলে বা বিএনপির আমলে বা এই যে বর্তমান 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের আমলে সেই শাসন ব্যবস্থা তারা তো প্রবর্তন করতে পারেন না। এবং এটার জন্য আমি মনে করি যে যেমন আমরা যাই, রাজনীতিবিদরা বাংলাদেশের অসৎ রাজনীতিবিদ, এই সৎ রাজনীতিবিদ না থাকার কারণে বাংলাদেশে আমাদের দুর্ভাগ্য যে এই অসৎ রাজনীতিবিদদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। এবং এটার জন্য অধিকাংশ আরো দায়ী বাংলাদেশের সাংবাদিকরা। কারণ সাংবাদিকরা যেটা করেন, যে সরকার আসে সেই সরকারের হয়তোবা কিছু করার নাই আপনাদের পেশাগত কারণে বা এটাকে টিকে রাখার জন্য হতে পারে, কিন্তু আমার মনে হয় যে আপনারা আরেকটু যদি সোচ্চার হন, এটা আমি আপনাদের জায়গা থেকে বলছি, আপনাদের ইসের জায়গা থেকে বলছি না, আমাদের অনেক বন্ধু বান্ধব সাংবাদিক পেশায় আছে। আমার মনে হয় যে আপনারা যদি একটু স্ট্রিক্ট হন, আরেকটু যদি সোজা হন, তাহলে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সকল মানুষের, নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে। আমার এটা আমার ধারণা হয়, আমার জায়গা থেকে। সাংবাদিকরা চাইলে অনেক কিছু পারে, মিডিয়া চাইলে অনেক কিছু পারে। সেই জন্য আপনাদের ভূমিকাটা আমি মনে করি যে আমাদের থেকে আপনাদের ভূমিকাটা অনেক বেশি, আপনারা আরো বেশি সোচ্চার হবেন, এটা আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান। সিনেমা দাসের মুক্তির জন্য কোনো কর্মসূচি আছে কিনা? এটা যেহেতু এখানে আসলে সনাতনী নাগরিক সমাজ কমিটির সংবাদ সম্মেলন, এটা আমাদের কোনো জোটের সংবাদ সম্মেলন না। তারপরেও আমরা ঢাকায় যেটা সংবাদ, আপনারা জানেন যে গতকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছি, সেই জায়গায় আমরা ঘোষণা করেছি যে 4 আগস্টের 4 তারিখে আমাদের চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মামলার জামিন শুনানি আছে। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন শুনানি আছে আগস্টের 4 তারিখে। এটা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে, এটা একদম ফুল বেঞ্চে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হবে। আমরা সেই পর্যন্ত দেখব, যদি 4 তারিখে যদি কোনো
আমরা জামিন না পাই বা যদি আমাদের প্রভুকে জামিন না দেওয়া হয়, আমরা জানেন যে ঢাকা থেকে আমরা ঘোষণা করেছি যে ঢাকা টু চট্টগ্রাম লং মার্চ ঘোষণা করা হবে। শুধু এটা আমাদের ঢাকার বিষয়টা তো নাই, এটা শুধু ঢাকার বিষয় তো নয়, এটা তো আমাদের চট্টগ্রামের সাধু সন্তরা রয়েছে, তাদের এখানে চট্টগ্রামেরও আমাদের একটা পার্ট রয়েছে। সেই জন্য আমরা আজকে তাদের সাথে বলবো, আলোচনা করবো, করণীয় ঠিক করবো এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যদি মুক্তি না হয় আমরা ঢাকা টু চট্টগ্রাম লং মার্চ আমরা ঘোষণা করবো। কুশল স্যারের বিরুদ্ধে যে মানে আরোপগুলো দোষারোপগুলো যেগুলো করা হয়েছে সেগুলো তো চিহ্নিত মানুষ, আমাদের কাছে ভিডিও ফুটেজ সহ আছে। এখন আমরা আপনাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ পাচ্ছি কিনা যে তাদেরকে বহিষ্কার বা তাদের বিরুদ্ধে আপনাদের পদক্ষেপ? আমরা তো আপনি দেখেছেন যে এখানে যে আমরা পাঠ করেছি সেখানে বহিষ্কারের বিষয়টা আমরা বলেছি, আর আইনের বিষয়টা এটা আমরা বহিষ্কারের জন্য দাবি জানাবো এবং এখানে যারা আমাদের নেতৃত্ব আছে আমার জানা মধ্যে যে উপাচার্যের কাছে একটা স্মারকলিপি দেওয়ার কথা ছিল, যেহেতু এটা তাদের একটা প্রক্টর মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটা আলাদা বডি আছে, তাদের কাছে আমরা দাবি জানাবো। তবে এই মক ফাইন্যান্সের বিষয়টা আমরা দেখছি, আমি মনে করি ব্যক্তিগতভাবে একজন আইনজীবী হিসেবে এটা যেহেতু কুশলগঞ্জ চক্রবর্তী হয়েছে, তিনি আমরা বলেছিলাম একটা জিডি করতে হবে, একটা জিডি করার কথা, যদি জিডি করে থাকে প্রশাসন চাইলে জিডি থেকেও মামলা গ্রহণ করতে পারে। আমরা দেখবো প্রশাসন কি করে, যদি প্রশাসন কোনো পদক্ষেপ না নেয় আমরা চেষ্টা করবো পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য। যদি চট্টগ্রাম সম্ভব না হয় আমরা জোটের পক্ষ থেকে যদি কুশলগঞ্জ চক্রবর্তীর অনুমোদনের বিষয় আছে, কারণ মামলা করলে তো হবে না, কারণ কারো তো নিরাপত্তা না। আমি মামলা করলাম, পরবর্তীতে উনি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি যেতে না পারে আরেক ধরনের যদি উনি হামলার শিকার হতে পারে। আর ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কিছু ইউটিউব ব্যক্তি বিভিন্নভাবে তাকে আক্রমণ করার জন্য একদম ওপেন সেখানে বলে দিয়েছে। তো সেই জায়গায় আমরা যদি এখন আবার পাল্টা আইনের, যেখানে দেশে আইনের শাসন নাই, আমরা বলছি মানুষের নিরাপত্তা নাই, সেই জায়গায় আইনের দ্বারস্থ হয়ে যদি আমি আবার হামলার শিকার হই, তাহলে সেটা তো আমার আগে নিরাপত্তা তো নিশ্চিত করতে হবে। তবে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি, আগে প্রশাসনিক শাস্তি হোক, যদি না হয় আমাদের জায়গা থেকে আমরা অবশ্যই আইনগত পদক্ষেপ পরবর্তীতে গ্রহণ করব। কুশল স্যারের বিরুদ্ধে যেটা মত বলছেন আপনার মত, ওরা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওদের বিরুদ্ধে আপনার প্রক্টরের কাছে কোনো অভিযোগ করছে কিনা, ওদের একদম যারা করছে ওদের বিরুদ্ধে কোনো কিছু করছে কিনা? আচ্ছা, এটা শুধু কুশল স্যারের বিরুদ্ধে করছে কিন্তু সেটা কিন্তু নয়। একজন উপাচার্যের পক্ষে বসে প্রশাসনকে বিদ্যমান বলে দেখানো এবং উপাচার্যকে বলা যে তোমার চেয়ারে তুমি বসো নাই, আমরা তোমাকে বসাইছি তোমার যোগ্যতায় বসানো। তাহলে সেই ক্ষেত্রে কুশল স্যারের বিষয়টা তো বাদ দিলাম, এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যে ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা এখনো যেমন শিক্ষকদেরকে পায়ে হাত দিয়ে অবস্থান করি, সেটা হিন্দু মুসলিম হোক, সেটা যাই হোক না কেন, তো সেই জায়গায় একজন উপাচার্যকে যদি, তাহলে তারা কত বড় ক্ষমতাধর, তারা কত ক্ষমতাশালী, যারা উপাচার্য নিয়োগ দেয়, তাদের বিরুদ্ধে আমরা যারা চুনাপুটি তারা কি ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারবো? আমি মনে করি প্রশাসনের উচিত ব্যবস্থা নেওয়া। তারপরে যদি না নেই, আমরা যারা আছি আমাদের জোটের বা তারও ব্যক্তিগত বিষয় আছে, এখন আমরা একটা মামলা করলাম, তিনি যদি বলেন যে না আপনি মামলা করলেন কেন, আমার নিরাপত্তার বিষয় আছে, আমি তো যেতে পারবো না, সেই জন্য তার সাথেও আমরা আরো আলোচনা করবো বলে আমরা সামগ্রিকভাবে সিদ্ধান্ত নিই। ইতিমধ্যে উনি একটা জিডি করেছেন এবং আমার জানার মধ্যে আমাদের আশিদা সহ এখানে যারা আজকে সংবাদ সম্মেলন আয়োজন করেছেন, তারা এটা নিয়ে তাৎক্ষণিকভাবে জানেন যে কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রামবাসী, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং তারা একটা স্মারকলিপি দেওয়ার কথা ছিল, নিচে কিনা আমি জানি না দেবে। ঠিক আছে, আমরা মনে হয় আজকে সভাপতি থেকে ধন্যবাদ সকল সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সর্বস্তরের সনাতনী সম্প্রদায়ের সহযোগে আজকের এই সংবাদ সম্মেলন তথা প্রশাসন সহ সকলের সংযোজনের মাধ্যমে আজকে এত সুন্দর একটি বিভিন্ন সংগঠন সহ বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন, সাংবাদিকবৃন্দ তথা সর্বস্তরের সনাতনী এবং প্রশাসন বৃন্দ সহ সকলের সহযোগে আজকের এই সংবাদ সম্মেলন হয়। আমরা অত্যন্ত আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের আন্দোলন সেটি বরাবরই চলমান থাকবে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা,
প্রিয় সাংবাদিক বৃন্দ এবং আমাদের সকল যারা উপস্থিত আছেন সকলের প্রতি ব্যক্তিগতভাবে আহ্বান করছি, আমরা একটি মানববন্ধন কর্মসূচি পালন করব। কালা বেশ ধারণ করে মুখে কালো কাপড় দিয়ে মুখে বন্ধ রেখে আমরা একটি প্রতিবাদ সমাবেশ করব। আমরা সকালে আমাদের সাথে থাকবে বলে আমি আশা করছি।